ভাইপো বাহিনী যতই চিল্লামচিল্লি করুক না কেন যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে এই করে নেবো, সেই করে নেবো, ইমপিচমেন্ট নিয়ে নেবো, আসলে তারা রণে ভঙ্গ দিচ্ছে। কেননা এই কদিন দিল্লি গিয়ে মোটামুটি ভাইপো বাহিনী বুঝে গেছে কত ধানে কত চাল। বিশেষ করে এই জ্ঞানেশ কুমার নামক ভদ্রলোকটি, তাকে দেখতে নরম সরম হলেও আসলে তিনি আইনের পরিসীমায় নেমে এমন কানমোলাটি দিয়েছেন যে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী 4 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হচ্ছে সেটা রাষ্ট্রপতি শাসন জারি করে হচ্ছে নাকি এমনি প্রসেসই হবে, এবং সেই সিদ্ধান্তটা নেওয়ার মালিক হয়ে থাকছেন এই জ্ঞানেশ কুমার। ফলে আপাতত রণে ভঙ্গ দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি 3টে অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্ট চলে এসেছে এসআইআরের একদম শেষ লগ্নে এসে, এবং বলা যেতে পারে দিদিমণির বাহিনী নিজেদের জালে নিজেরাই জড়িয়েছে, যার ফলে ওই যে 28শে ফেব্রুয়ারি যে ডেডলাইনটা দেওয়া হয়েছে না, সেই ডেডলাইনেও যে শেষ পর্যন্ত ফাইনাল লিস্ট পাবলিশ করা যাবে এমন সম্ভাবনা কিন্তু মনে হচ্ছে না। কি কি হয়েছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। দেখুন, পশ্চিমবঙ্গ নিয়ে একটা নতুন নোটিফিকেশান সামনে এসেছে এবং সেটা ঘিরেই কিন্তু চূড়ান্ত জল্পনা শুরু হয়ে গেছে যে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে সময়ে নির্বাচন হবে নাকি রাষ্ট্রপতি শাসনের পথে যেতে হবে। আগামী 7ই মে বিভিন্ন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম বিভিন্ন রকম কথা ছড়াচ্ছিল। কেউ বলছিল 22শে মে, কেউ বলছিল জুন, ইত্যাদি ইত্যাদি। না, আগামী 7ই মে এই পশ্চিমবঙ্গের যে সপ্তদশ বিধানসভাটি চলছে তার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ 7ই মের মধ্যে পশ্চিমবঙ্গে যদি পরবর্তী বিধানসভা গঠন করা না যায়, অষ্টাদশ বিধানসভা গঠন করা না যায়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এখন এই 7ই মে বিধানসভা গঠন করা মানে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, 1, ফাইনাল লিস্ট বার করতে হবে। 2, তারপর কিছুটা সময় লাগবে যেখানে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে ভোট ঘোষণা হবে। যেদিনকে ভোট ঘোষণা হবে সেদিন থেকে প্রথম দফার যে ভোটের দিন সেখানে অন্তত 45 দিন, 6 সপ্তাহের গ্যাপ থাকতে হবে, এবং ভোট প্রক্রিয়াটা পুরোটাকে কমপ্লিট করতে হবে। যত দফায় ভোট হবে তার কাউন্টিং করতে হবে, এবং শেষ পর্যন্ত সেটা সমস্ত প্রক্রিয়াটা 7ই মের মধ্যে কমপ্লিট করতে হবে। সত্যিই কি সেটা সম্ভব হবে? এই নিয়ে প্রশ্ন উঠছে, কেননা যেটুকুনি মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের যে ফাইনাল ভোটার লিস্ট সেটা বার হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা 7 দিন আরও স্ক্রুটিনির টাইম বাড়ানো হয়েছে। তো 28শে ফেব্রুয়ারি যদি তালিকা বেরোয়, তারপর যেটুকুনি কমিশন সূত্রে খবর আছে 1 তারিখ বা 2 তারিখ কমিশনের পুরো বেঞ্চ, মানে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কথা আমি বলছি, পুরো বেঞ্চ তারা কলকাতায় আসবেন, পশ্চিমবঙ্গে আসবেন, এবং এই রাজ্যের যারা যিনি সিইও রয়েছেন তিনি সহ অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের সকলের সঙ্গে বৈঠক করবেন, এবং সেই বৈঠকটা হওয়ার পর পশ্চিমবঙ্গের কী অবস্থা রয়েছে, ভোট করার জন্য কি কি জায়গা রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, এবং তারপর ফাইনালি পশ্চিমবঙ্গের জন্য ভোটটা ঘোষণা করা হবে। এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে এই যে কমিশনের পুরো বেঞ্চ আসবে, তারা কথা বলবেন, তারা সব দিকটা খতিয়ে দেখবেন, রিপোর্ট যাবে, তার বেসিসে যে ঠিক হবে সেইটা করতে করতে 12 থেকে 14ই মার্চের আগে ঘোষণা করার কিন্তু জায়গা নেই। ফাইনাল লিস্ট বেরোনোর পর অন্তত 2 সপ্তাহের কাছাকাছি সময় লাগবে এমন একটা সূত্র থেকে জানা যাচ্ছে। ফলে যদি 12 থেকে 14ই মার্চ ভোট ঘোষণা হয়, তাহলে 25শে এপ্রিলের আগে প্রথম দফার ভোট কিছুতেই করা যাচ্ছে না। আর 25শে এপ্রিলে যদি প্রথম দফার ভোট হয়, যদি আগের মতো 7-8 দফায় হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আরও 1-1.5 মাস এক্সটেনশন হয়ে যাবে। কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবর যাচ্ছে, এবারে কিন্তু 7-8 দফায় পশ্চিমবঙ্গে কোনো ভোট হচ্ছে না। এবারে পশ্চিমবঙ্গে ভোট 1 দফাতেই করার চেষ্টা করা হচ্ছে, খুব বেশি হলে 2 থেকে 3 দফায় ভোট হবে, কেউ কেউ বলছেন 4 দফা অবধি যেতে পারবে। কিন্তু বিভিন্ন সূত্র, মানে সাধারণ মানুষ থেকে বিরোধী দল, তারা কিন্তু চাইছেন এটা যত কম দফাতে করা যায় ততই ভালো। ফলে এই যে ভোট প্রক্রিয়াটা রয়েছে 25শে এপ্রিলের মধ্যে যেটা প্রথম দফা হচ্ছে, তারপর থেকে বাকি ভোট প্রক্রিয়া অর্থাৎ অন্যান্য যতগুলোই দফা হবে বা ধরুন ভোট কাউন্টিং সমস্ত কিছু 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। তবেই কিন্তু 7ই মের মধ্যে পরবর্তী বিধানসভাটাকে গঠন করা যাবে, যেখানে রাষ্ট্রপতি শাসন করার জায়গা নেই। কিন্তু সেটা করতে গেলে ওই 7-8 দফায় করার জায়গা নেই। যেটুকুনি জানা যাচ্ছে এখন অবধি কমিশন যেটা ভাবছে যে 3 দফায় তারা ভোট করবে।
প্রথম দফা হবে উত্তরবঙ্গকে নিয়ে, দ্বিতীয় দফা হবে যেটা রাঢ়বঙ্গ বলি আমরা, লাল মাটির দেশ, সেই জায়গাটা নিয়ে, এবং তৃতীয় দফা হবে কলকাতা বা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোকে নিয়ে তৃতীয় দফার ভোটটা হবে। 3 দফায় ভোট হবে। এটা করার জন্য একটা মেন কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের তথ্য থেকে যেটা পাওয়া যাচ্ছে বা সূত্র থেকে যেটা পাওয়া যাচ্ছে, 7খানা জেলা যেগুলোকে অতি স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে, সেগুলোর দিকে বিশেষ নজরদারি থাকবে। কোন কোন জেলা থাকছে? উত্তরবঙ্গ থেকে থাকছে কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং যেটা রাঢ়বঙ্গ সেখান থেকে থাকছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বা মালদাটাকে উত্তরবঙ্গের মতো ধরতে পারেন, যেটুকুনি বোঝা যাচ্ছে যে মালদাকে নিয়ে উত্তরবঙ্গের ভোটটা হবে। আর যেটা কলকাতা বা প্রেসিডেন্সিয়াল জোন বলা হচ্ছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাটাই করতে হবে। এখন 3 দফায় ভোট করতে গেলে অবভিয়াসলি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা আসবেন সেই সংখ্যাটা বাড়াতে হবে। এর আগেই যখন পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল 1100 কোম্পানি সিআরপিএফ এসেছিল, এবং তখনই গোটা দেশে হৈ হৈ পড়ে গিয়েছিল যে কাশ্মীরেও যত না বাহিনী লেগেছে তার থেকে বেশি বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গের জন্য লাগছে। কিন্তু 3 দফায় করাতে গেলে সেই বাহিনীর সংখ্যা আরও বাড়াতে হবে, এবং সেই সংখ্যাটা যেটুকুনি ইলেকশন কমিশন সূত্রে উঠে আসছে, প্রায় 2000 কোম্পানি বাহিনী এবার পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য আসতে পারে। ফলে একদিকে যে জল্পনাটা বাড়ছে যে 2000 কোম্পানি আসছে মানে নিরাপত্তা আঁটোসাঁটো হবে, দফা কমছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই বাহিনীকে কি সত্যিই ওই জড়ভরত হিসেবে, কাঠের পুতুল হিসেবে ব্যবহার করা হবে? না, এবারে কিন্তু সেই সম্ভাবনাটা নেই। তারা নিজেদের মতো কাজ করবে সরাসরি ইলেকশন কমিশনের আন্ডারে, এবং যে ডিমান্ডটা বারবার আসছে, যেটা নিয়ে ইলেকশন কমিশন খুব ভাবনা চিন্তা করছে, যে শুধুমাত্র বুথের বাইরে নয়, বুথের ভেতরের ম্যানেজমেন্টটাও এই সিআরপিএফের হাতে দেওয়া হবে কিনা। ফলে সেটা যদি হয়, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় হচ্ছে, এবং সেই জায়গা থেকে ফাইনালি বোঝা যাবে যে কত দফা কী হচ্ছে। কিন্তু এখানে আরেকটা কাহানিমের টুইস্ট আছে, কত দফায় ভোট হচ্ছে। সেটা হচ্ছে এই যে ফাইনাল লিস্ট বেরোবে, তাতে যেটা বোঝা যাচ্ছে এখনই 58,20,000 নাম বাদ গেছে, হিয়ারিংয়ে অ্যাপেয়ার করেনি প্রায় 3.5 লক্ষের কাছাকাছি একটা সংখ্যা শোনা যাচ্ছে। এই সংখ্যাটা তো বাদ যাচ্ছি, এরপর হিয়ারিংয়ে যে তথ্যগুলো যাচাই করা হচ্ছে, নথিগুলো যাচাই করা হচ্ছে, সেখান থেকে একটা বড় সংখ্যক নাম বাদ যেতে পারে। ফলে যে বুথগুলো থাকছে সেই বুথগুলোর সংখ্যা মানে ভোটার সংখ্যা কমতে পারে। ফলে কিছু বুথ মার্জ হয়ে যেতে পারে, কিছু বুথের ক্ষেত্রে আবার সেটাকে স্প্লিট করা হতে পারে, মডিফিকেশান হতে পারে, অনেক কিছু হতে পারে। ফলে বুথ সংখ্যা ঠিক কত দাঁড়াচ্ছে এটা ফাইনাল লিস্ট না বেরোলে কিন্তু ক্যালকুলেট করা যাচ্ছে না, এবং সেই ফাইনাল লিস্টটা বেরোনোর পর সেই বুথ সংখ্যা অনুযায়ী কত কেন্দ্রীয় বাহিনী জওয়ান লাগবে সেটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কেননা সেই সময় কিন্তু আরও 4টি রাজ্যের নির্বাচন রয়েছে, আসাম রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, এবং পন্ডিচেরি রয়েছে। পন্ডিচেরি যদিও খুব ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এই 5টি জায়গাতে মোট বাংলাসহ ভোট করাতে হবে। ফলে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লাগবে। সেইটা দিয়ে বাংলায় এতখানি দেওয়া কিভাবে কি হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে এই ফাইনাল লিস্টটা বেরোনোর জন্য। কিন্তু সেটার জন্য কমিশন বসে নেই, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছে। আজকেই ভার্চুয়ালি বৈঠক হচ্ছে কলকাতার সিইও দপ্তরের সঙ্গে, এবং যেটুকুনি জানা যাচ্ছে সেখানে যে আলোচনা হয়েছে তারপর আগামীকাল আবারও কিন্তু ভার্চুয়াল বৈঠক আছে। তো এখানে যে বৈঠকগুলো হচ্ছে সেগুলো কিসের জন্য? এসআইআর নিয়ে তো একটা পয়েন্ট রয়েছেই, কিন্তু তার পাশাপাশি যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে যে ইলেকশন নিয়েও কিন্তু যথেষ্ট রকম মাথা ঘামাচ্ছে, যাতে ফাইনাল লিস্ট বেরোলেই ইলেকশন মোডে পুরোপুরি ঝাঁপিয়ে পড়া যায় সেই জায়গাটাকে রেডি রাখছে। এবং এর মধ্যেই বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটার জন্য কিন্তু ঘাসফুল বাহিনীর রীতিমতো টেনশন বাড়ছে। যেমন ধরুন, একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ, 78টি আবাসনে হবে ভোট গ্রহণ কেন্দ্র, তালিকা প্রকাশ 25শে ফেব্রুয়ারি। আগামী 25শে ফেব্রুয়ারি কোন 78টা আবাসনের ভেতরেই বুথ হবে সেইটা কিন্তু কমিশন জানিয়ে দেবে। প্রচুর আটকানোর চেষ্টা করা হয়েছিল দিদিমণির দলের তরফ থেকে, ওই মিনি পাকিস্তান চাচাকে পুরো লাগিয়ে দেওয়া হয়েছিল যে এইসব বিভিন্ন আবাসনে গিয়ে ভয় দেখাও যে না, আমাদের আবাসনের মধ্যে বুথ চাই না, এটা করলে অশান্তি তৈরি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলেকশন কমিশন সেই জায়গা থেকে ফাইনালি বার করেছে, এবং 78টা লিস্ট এটা 25শে ফেব্রুয়ারি হবে। এবার এখানে টেনশনটা কোথায় বেড়ে গেছে দেখুন। 1 নম্বর হচ্ছে এই আবাসনের বুথ যেগুলো হয় বা আবাসনের ভেতরে যে ভোটাররা আছেন, এগুলো মেনলি শহরের বাসিন্দাই এরা হন। তো এদের ক্ষেত্রে কি করা হয় যে ভোটের দিন আগে উন্নয়ন বাহিনী সেখানে চলে যায়, সামনে বোমা টোমা মেরে দেয় এবং মেন গেটে তালা দিয়ে দেয়।
কোথাও ডাম্পারে নিয়ে গিয়ে ময়লা ফেলে দেওয়া হয় যে এখান থেকে ভোট দিতে বেরিয়েও না, কপালে দুঃখ আছে। ফলে এই বড় অংশের যারা বেসিক্যালি এই সরকার সম্বন্ধে বীতশ্রদ্ধ, তাদের ভোটটা আটকে যায়। আর ওই বস্তিবাসী যারা আছে, সাধারণ মানুষ, মানে গরিব মানুষ যারা আছে, যাদেরকে ওই বিভিন্ন ভান্ডার টান্ডার, বিভিন্ন শ্রী বিশ্রী প্রকল্প দিয়ে ভুলিয়ে রাখা যায়, তাদেরকে নিয়ে গিয়ে ভোটটা দিয়ে মানুষ আমাদের পাশে আছে, এই ছকটা করা হচ্ছিল। এখন এই হোয়াইট কলার মানুষগুলো যারা এই আবাসনে থাকেন, যারা শিক্ষিত, তারা তো রাজ্যের বর্তমান পরিস্থিতি বোঝেন, তারা যদি ভোটটা দিতে পারেন বহু ফল এদিক থেকে ওদিক হয়ে যাবে, বোঝাই যায়। ফলে এদের ভোটটা আটকানো হতো, এবং সেটা আটকানোর জন্যই এবারেও মরিয়া চেয়াস একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা লাভ হয়নি। প্রবীণরা তারা দূরে বুথ হলে একটু ভোট দিতে যেতে অনীহা প্রকাশ করেন, তারা নিজেদের ক্যাম্পাসেই যখন বুথ পেয়ে যাবেন সেখানে গিয়ে ভোটদানটা করবেন, বা ওই বাইরে থেকে মস্তান এসে, উন্নয়ন বাহিনী এসে এই কেউ বাইরে বেরোবে না, ভোট দিতে দেবে না, এই জিনিসটা করতে পারবে না। ফলে ভোটদানের হার বাড়বে। এবং কলকাতা বা শহরতলির কথা যদি বলেন, ভবানীপুর খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে এরকম বহুতলের সংখ্যা কত, এবং সেখানে কিন্তু বেশিরভাগই যারা বাস করছেন তারা অবাঙালি ব্যবসায়ী। এরা এতদিন ভোটের ময়দানে আসেননি, এরা ভোট দেননি বা দিতে পারেননি, এরা এবার ভোটটা দেবেন। ভোটটা দিলে কি হতে পারে বুঝতে পারছেন, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র কিন্তু চাপের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে কমিশন কিন্তু চুপ করে বসে নেই। আরেকটা সিদ্ধান্তের কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কমিশন কতখানি স্ট্রিক্টলি নজর রেখেছে পশ্চিমবঙ্গের জন্য, এবং পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোট করাতে কিভাবে তারা উঠে পড়ে লেগেছে। নিজের জেলায় 3 বছর কর্মরত আধিকারিকদের বদলির নির্দেশ নবান্নকে। ভোটের আগে কমিশন মুচলেকা নেবে অফিসারদের। এর আগেই পুলিশ তরফে যারা ছিল, পুলিশের সবার কাছ থেকে সেই জিনিসটা করা হয়েছে, বদলি করে দিতে বলা হয়েছে। এবার যারা আধিকারিক পর্যায়ের আছে তাদের জন্য নোটিফিকেশান চলে এলো, ওই 3 বছর থাকতে পারবে না, নিজের জেলায় থাকতে পারবে না, ইত্যাদি প্রভৃতি রয়েছে। এমনকি তাদের আত্মীয়রা কেউ ভোটে লড়ছে কিনা সেটাও মুচলেখা দিয়ে জানাতে হবে, যদি হয় তাহলে তাদেরকে সরে যেতে হবে ভোটের কাছ থেকে, এই সব তো রয়েছে। এবার কাহানি মে টুইস্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে, 2021-এ যারা যারা যে এলাকায় মানে ভোটের সময় ছিলেন দায়িত্বে, সেই সব জায়গায় তাদের দায়িত্ব দেওয়া হবে না। যেটা খেলাটা করা হয়, যেটা কমিশন ধরে ফেলেছে, যে ভোটের আগে কমিশনের এই নির্দেশিকাটা আসে, যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, সেই অনুযায়ী এদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়, আর তারপর ঠিক ভোট ঘোষণা হয়ে গেলে তাদেরকে আলাদা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়, যেখানটা তাদের আসল জায়গা, সেই জায়গাটায় তাদেরকে নিয়ে চলে আসা হয়। তো এই যে খেলাটা হয়, সেই খেলাটাকে কিন্তু ধরে ফেলেছে। ফলে এবার পরিষ্কার বলে দিয়েছে, 2021-এ যেখানে যেখানে তোমরা ভাই নির্বাচনের সময় দায়িত্ব ছিলে না, সেখানে কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, ওটা আগে থেকেই ঠিক করে ফেলেছে। ফলে খুব স্ট্রিক্টলি চলছে। কিন্তু এইদিকে যখন কমিশন এইসব কাজকর্ম করছে, তখন এসআইয়ের ওই বললাম না, শেষ পর্বে এসে বেশ জট পাকিয়ে গেছে। হিয়ারিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেটুকুনি বাকি আছে সেটা এই শনিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলে শোনা যাচ্ছে কমিশন সূত্রে। এখন যেটা চলছে সেটা হচ্ছে যে নথিগুলো জমা পড়েছে, সেই নথিগুলোর প্রসেসিং, এবং সেই নথি প্রসেসিং করতে গিয়ে কিন্তু মারাত্মক মারাত্মক তথ্য উঠে আসছে। যেমন জন্মের আগেই বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে, একটা আইডেন্টিফাই করা গেছে যে 6 তারিখ 6 মার্চ জন্ম হয়েছিল, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে 4 মার্চ। কেন হয়েছে এই জায়গাটা, কোথায় ভুল রয়েছে? বা আরেকটা জায়গায় ইনসিডেন্ট পাওয়া গেছে যে 20 বছরের 10 সন্তান, খুব ভালো কথা, 20 বছরের 10 সন্তান, এবং বিশেষ সম্প্রদায় থেকে বোঝাই যাচ্ছে মা এবং বাবার নাম একই, কিন্তু 2 সন্তানের মধ্যে বয়সের ডিফারেন্স দেখানো হয়েছে, কোথাও 1 মাস, কোথাও 6 মাস, কোথাও 8 মাস, যেটা তো বাস্তবে কিছুতেই সম্ভব নয়। তো সেই জায়গা থেকে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কি সত্যি সত্যিই কোনো ডেটাগত প্রবলেম হয়েছে সেই জন্য এরকম প্রবলেম সামনে আসছে, নাকি এখানে ভয়ঙ্কর রকমের কারচুপি হয়েছে এবং সেখানে ভুয়ো নথি দেওয়া হয়েছে, সেই জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ করেছে? কমিশনকে কিন্তু এই অ্যাঙ্গেলটা খুব বেশি বেশি করে ভাবতে হচ্ছে। ফলে এই যে ডকুমেন্টসগুলো জমা পড়েছে, সেই ডকুমেন্টসগুলোকে বিভিন্নভাবে বারবার কিন্তু ভেরিফাই করতে হচ্ছে। কেননা কমিশন কথা দিয়েছে যে একজন অস্বচ্ছ ভোটারও ভোটার তালিকায় থাকবে না, একজন স্বচ্ছ ভোটারও ভোটার তালিকার বাইরে থাকবে না। সুতরাং এই যে ভুয়ো নথির যে কনসেপ্ট, এবং যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, যেখানে অ্যাপ্রুভ 12টা নথির বাইরে অন্য নথি দেওয়া হয়েছে, এটা কমিশনের কাছে বারবার ধরা পড়ছে। ফলে যে নথিগুলো জমা পড়েছে, সেই নথিগুলো নিয়ে কিন্তু 2বার 3বার 4বার 5বার করে সেগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরা হচ্ছে যে কোথাও কোনো জাল নথি দেওয়া হয়েছে কিনা, এবং জাল নথি ধরা পড়লে সেই বুথ বা সেই যে ইআরও থ্রু দিয়ে এসছে সেখানে অন্য কোথাও আছে কিনা, সেগুলোকে কিন্তু প্রত্যেকটাকে ক্রস ভেরিফিকেশান করা হচ্ছে। ফলে টাইমটা লাগছে। আর এইখানেই প্রশ্ন উঠছে, টাইমটা যদি লাগে, যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে আরও 7 দিন এক্সট্রা টাইম নাও,
কিন্তু তাতেও কি ওই 21শে ফেব্রুয়ারির মধ্যে এটাকে ফাইনালি পুরো জিনিসটাকে কমপ্লিট করা সম্ভব হবে, প্রশ্নটা উঠছে। 2 নম্বর আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে রাজ্য এসে 8,505 জনের তালিকা দিয়েছে এবং বলেছে যে মাইক্রো অবজারভারকে রিমুভ করো, এদেরকে নিয়ে এসো, যেটা সুপ্রিম কোর্টে রিজেক্ট হয়ে গেছে, মাইক্রো অবজারভার থাকছে। ফলে রাজ্যের যে ইন্টেনশনটা ছিল যে এই 8,505 জনকে আমরা দিয়ে দিচ্ছি, এদেরকে দিয়ে পুরো এসআইআর প্রসেসটা করো, সেটা কি এসআইআর প্রসেসটাকে হেল্প করা নাকি ঘেঁটে দেওয়া? কেননা 5 বার এর আগে ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল, রাজ্য তখন টু শব্দটিও করেনি, পাঠায়নি, ভেবেছিল পাঠাবো না, এগুলোকে কেউ ভেরিফাই করতে পারবে না, জাল ভোটগুলো সব ঢুকিয়ে দেবো, এই মানসিকতা ছিল। এখন শেষ মুহূর্তে এসে যাদেরকে দিয়েছে তাদের র্যাঙ্ক নিয়েও প্রশ্ন উঠছে, গ্রুপ বি অফিসার চাওয়া হয়েছে, কোথাও গ্রুপ সি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোথাও গ্রুপ ডি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে বীভৎস রকমের বিতর্ক চলছে। কমিশনে এখন ঝাড়াই বাছাই চলছে যে কাদেরকে এদের মধ্যে থেকে কাজে লাগানো যায়, সত্যিই এদের ওই ডিসিশন মেকিং যে এবিলিটি সেটা এদের জব প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে কি করে না। ফলে এই যে কর্মীদের কাজে লাগাতে হবে, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এরা আসবে, কতখানি এদেরকে কাজে লাগানো যাবে এবং কাজে লাগানোর পর কাজের থেকে অকাজ এরা বেশি করবে কি না, এসআইআর প্রসেসটা ঘাঁটবে কি না, এই নিয়েও কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে সত্যিই যদি কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, তাহলে আবারও ওই 21 তারিখে পুরো প্রসেসটা শেষ করা এবং 28 তারিখে ফাইনাল রোল পাবলিশ করা, এই জায়গা কিন্তু ডিলে হতে পারে। আর ডিলে হওয়া মানে ওই 7ই মের দিকে আরও বেশি অ্যাপ্রোচ করছে। মার্চের মাঝামাঝি ভোট ঘোষণা যদি করা না যায় তাহলে কিন্তু 7ই মের মধ্যে কমপ্লিট হবে না, এই একটা টেনশনের জায়গা রয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানেও নিজের জালে কিন্তু নিজেরা জড়িয়ে পড়েছে দিদিমণির দল, সেটা হচ্ছে ফর্ম 7 এবং ফর্ম 8। ফর্ম 7টা কি? ফর্ম 7টা হচ্ছে আপনি অন্যের নামে অবজেকশন দিচ্ছেন, অন্য নাম ভোটার তালিকায় আছে, আপনার কাছে তথ্য প্রমাণ আছে, আপনার মনে হয়েছে যে না এর নাম থাকা উচিত নয়, ফর হোয়াট এভার রিজন, সেই জাস্টিফিকেশানটাও আপনাকে দিতে হবে। আর ফর্ম 8 হচ্ছে নামটা ডিলিশন, যে একদম পার্মানেন্ট প্রুফ পাওয়া গেছে, এমনি তো এর নামটাকে ডিলিট করতে হবে, তো সেটা হচ্ছে ফর্ম 8। তো এইগুলো বিজেপি বারবারই চেষ্টা করেছে যে সেগুলোকে অ্যাকোমোডেট করে নির্বাচন কমিশনের সামনে দেওয়া। এবার এই ফর্ম 7 এবং ফর্ম 8-এর ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, যারা এই অভিযোগগুলো নিয়ে আসবেন তাদেরকেই তথ্য প্রমাণ দিতে হবে যে আমি এই অভিযোগটা করছি, তার সপক্ষে এই প্রমাণটা রয়েছে, সুতরাং আপনারা বিচার করে দেখুন এর নামটা থাকা উচিত কি উচিত নয়। প্রমাণ দিতে না পারলে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটবে না, কিন্তু তা সত্ত্বেও পুলিশ দিয়ে এই বিজেপি কর্মীদের অ্যারেস্ট করানো হচ্ছে, এগুলোকে ফর্মগুলোকে রাস্তায় দাঁড়িয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে শাসক দলের যথেষ্ট যন্ত্রণা আছে, এগুলো সত্যি সত্যিই নামগুলো ডিলিশনের জায়গায় রয়েছে, কেননা ডিলিশনের জায়গায় না থাকলে ভুয়ো তথ্য দিয়ে তো কেউ নাম ডিলিট করাতে পারবে না, তাহলে সেই জায়গা থেকে যতই জমা দিক ফর্ম, সেই নামগুলো ডিলিট হবে না, তাহলে সেই ফর্মগুলো পুড়িয়ে দিচ্ছে কেন? এখন এই ফর্ম 7 এবং ফর্ম 8 যদি ফিল আপ করে এইভাবে না করতে দেওয়া হয়, বিজেপি কি শেষ পর্যন্ত এগ্রি করবে ফাইনাল লিস্ট পাবলিশিংয়ের জন্য? তারা তো বারবার অবজেকশন দেবে এবং এই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে আলোচনা হয়ে গেছে। ফলে বিজেপি একটা পার্টি হয়ে গিয়ে সেখানে অবজেকশন দিতে পারে যে আমাদের ফর্ম 7 ফর্ম 8গুলোকে আমাদের করতে দেওয়া হচ্ছে না, ফলে অস্বচ্ছ তালিকায় রয়ে যাচ্ছে, এই অবস্থায় ফাইনাল লিস্ট কেন পাবলিশ হবে? সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফাইনাল লিস্ট বেরোনোর ডেটটা পিছিয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু যদি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু আবারও বলছি 7ই মের মধ্যে না করতে পারলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর সেই জায়গা থেকেই সবথেকে বড় যে খবরটা, জ্ঞানেশ অপসারণ প্রস্তাব আনা পিছিয়ে দিল তৃণমূল। কেন এত তো লাফাচ্ছিল? ইমপিচমেন্ট নিয়ে চলে আসবে, জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়া হবে, এমনকি দিদিমণিও বলে দিলেন যে হ্যাঁ আমাদের কাছে সংখ্যা নেই, আমরা হয়তো পারবো না, কিন্তু রেকর্ড করে রাখবো। এখন একটা অজুহাত দিচ্ছে সব বিরোধীদের ঐক্যমত হয়নি। আরে বিরোধীদের দিকে তাকিয়ে তোমরা এটা করেছিলে? তোমাদের কাছে তো এমনিতেই নাম্বার নেই, ফলে ওই ইমপিচমেন্টের নামেই নিয়ে আসা হবে ফর দ্য সেক অফ রেকর্ড, এটা কাজের কাজ কিছু হবে না। তো তোমরা আনতে চাইছিলে কেন? সেই রেকর্ডের জন্যই তো আনতে চাইছিলে। তো সেখানে অন্যান্য সমর্থন করুক চাই না করুক, তৃণমূল একাই নিয়ে চলে আসুক, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একা লড়ছি আমরা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একা লড়ছি আমরা, যে কারণে সুপ্রিম কোর্টে দিদিমণি ছুটে গিয়েছিলেন, এখন আনতে পারছেন না কেন? আসলে দিল্লির রাজনৈতিক মহল যেটা বলছেন, ওই যে কথাটা বলে শুরু করলাম, যে জ্ঞানেশ কুমারের মুখটা দেখতে শান্তশিষ্ট, কিন্তু তিনি যে দাপুটে অফিসার, নিয়মের মধ্যে থেকে কাজটা করতে জানেন এবং সঠিক কাজটা করতে জানেন, এবং যত বেশি পাঙ্গা নেওয়া হবে তত বেশি সন্দেহ বাড়ছে, তত বেশি তিনি ভেরিফিকেশনের জায়গাটা বাড়িয়ে দিচ্ছেন, এবং ভেরিফিকেশন যত বেশি হচ্ছে তত বেশি দেখা যাচ্ছে যে হ্যাঁ 2 নম্বরিটা গোলযোগটা কোথায় আছে। ফলে সেই সব পাঙ্গার রাউন্ড পেরিয়ে বা সেই পাঙ্গাগুলো নিয়ে দিদিমণির দল, ভাইপোর বাহিনী বুঝে গেছে
যে কত ধানে কত জাল, তাই আর জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য লাফালাফি করছে না, উল্টে কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, অন্তত রাষ্ট্রপতি শাসনটা করো না, ভোটটা এমনি এমনিই করে দাও, কোনো রকমের 7ই মের মধ্যে করে দাও, তাহলে যদি একটু চান্স থাকে। সেই জায়গা থেকেই কি সরে আসার চেষ্টা করছে বলা বহু মুশকিল, কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে তাতে কপালে যে শনি নাচছে দিদিবাহিনীর, তারা নিজেরাই কিন্তু এস্টাবলিশ করে দিচ্ছে। কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।